ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ নদী ভাঙন পদযাত্রার পঞ্চম দিন ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। আজকের পদযাত্রা শুরু হয় রঘুনাথগঞ্জ থানার পুঠিয়া মোড় থেকে। রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম বলেন, ভারতের প্রযুক্তি যেখানে নদীর তলদেশ দিয়ে মেট্রো চালাতে সক্ষম, সেখানে নদী ভাঙন রোধ করতে কেন ব্যর্থ সরকার। তিনি দাবি করেন, সঠিক ব্যবস্থাপনার অভাবেই নদী ভাঙনের জনজীবন বিপর্যস্ত হচ্ছে। পুঠিয়া মোড় থেকে শুরু করে পদযাত্রাটি শিশুর মোড়, বরজুমলা, ময়া, তারানগর সহ একাধিক ক্ষতিগ্রস্ত এলাকা পেরিয়ে বাদপুলে শেষ হয়। তারানগরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ফুলের মালা দিয়ে নেতৃত্বদের স্বাগত জানান। নিজেদের যন্ত্রণার কথা তুলে ধরে তারা জানান, 14ই ডিসেম্বর লালগোলায় গর্জন সমাবেশে সামিল হবেন। রাজ্য নেতৃত্ব ভাঙন কবলিত পরিবারগুলোর সঙ্গে দুপুরে খাবারের অংশ নেন এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া নাটাতলায় বিএসএফের নির্যাতনের শিকার আসলাম শেখের বাড়িতে যান রাজ্য সহসভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি গ্রামবাসীদের ঐক্যবদ্ধ হয়ে গর্জন সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমরা যে পদযাত্রা শুরু করেছিলাম গত 7 তারিখ ফারাক্কার নুরুল হাসান কলেজ থেকে, আমরা ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর অতিক্রম করে এখন আমরা পঞ্চম দিনে এই রঘুনাথগঞ্জ থানায় আমরা রয়েছি। আজকে সেই পদযাত্রা আমরা এখনই শুরু করতে যাচ্ছি। মূলত ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর এবং রঘুনাথগঞ্জ গতকালকে আপনারা উপস্থিত হয়েছেন, অবস্থান করেছেন। আজকে আবারও কাঁটাখালী, যে কাঁটাখালী থেকে শুরু করছেন, আপনার বাম পাশে রয়েছে পদ্মা নদী, ডান পাশে রয়েছে গঙ্গা নদী। বিগত বেশ স্বাধীনতার ৭৮ বছর পরেও যে গঙ্গা এবং পদ্মা ভাঙন, কিন্তু এখানকার মানুষ এই গঙ্গা এবং পদ্মা ভাঙনের জর্জরিত। কিন্তু বারংবার এখানকার মানুষ বলছে আমরা ভোটের পরিবর্তন করব, নেতার পরিবর্তন করব, কিন্তু যখনই ভোট আসছে আবারও তাদেরকেই নির্বাচিত করছে। এই মুর্শিদাবাদ জেলাবাসীর উদ্দেশ্যে কি বলবেন? আসলে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে কতকগুলো মেইন স্ট্রিম পার্টি রয়েছে, সেই পার্টিগুলো মানুষদেরকে একরকম প্রতারণা করছে, প্রতারণা করে তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহৃত করছে। তারা অনেক সময় অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। এই প্রতিশ্রুতির মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা যে নদী ভাঙন, সে ভাঙনকে প্রতিরোধ করব, নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দিব, পুনর্বাসন করব, এই করব দিব করেই কিন্তু প্রতারণা করে চলে আসছে। যার ফলে আমরা যেটা বলতে চাই যে যারা এতদিন ধরে প্রতারিত হয়ে আসছেন, নতুন করে তাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে আমরা কীভাবে প্রতারিত হয়ে আসছি। আমরা যে প্রতিশ্রুতিগুলো পেয়েছি, সে প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়ন ঘটেছে এটা হিসাব করে দেখা দরকার এই জেলাবাসীর। একদিকে পদ্মা নদী, অন্যদিকে গঙ্গা, দুই দিকে আমরা দেখছি ভাঙন কবলিত। বিশেষ করে এই যে পদ্মার যে সর্বগ্রাসী ভাঙন, এই ভাঙনে বছরের পর বছর ধরে, কয়েক দশক ধরে এখানে ভাঙন চলে আসছে। বহু মানুষ, বহু পরিবার সর্বশান্ত হয়ে গেছে, এখানকার বহু জনপদ বিলীন হয়ে গেছে এবং তাদের যে ভাগ্যে একটা দুর্যোগ নেমে এসছে, তাদের অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়েছে। তাদেরকে জীবনের যে সংগ্রাম, এই নতুন করে সংগ্রামে তারা অবতীর্ণ হতে হচ্ছে। কিন্তু যে সমস্ত নেতারা, যে সমস্ত রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিয়ে এসছে, তারা প্রতিশ্রুতি দেয়নি, বরং তারা নিজের পকেটকে ভর্তি করেছে। আমাদের ট্যাক্সের যে টাকা, সেই টাকার মধ্য থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে ভাঙন প্রতিরোধের জন্য, সেখানে বালির বস্তা দিয়ে, বাঁশ দিয়ে তারা সমাধান করতে চেয়েছে। এটা কোনো সমাধান নয়। যদি সমাধান করতে হয়, কংক্রিটের বাঁশ দিয়ে সমাধান করতে হবে। আমাদের যে এই যে লড়াই, এই যে পদযাত্রা, ফারাক্কা থেকে আমরা আসছি, পায়ে হেঁটে আসছি, আমাদের এই বার্তা এই জেলাবাসীর কাছে যে আমাদের এই প্রতারণা নয়, বালির বস্তা দিয়ে নয়, বাঁশ দিয়ে নয়, কংক্রিট দিয়ে স্থায়ীভাবে সমাধান করতে হবে। এটা এই জেলাবাসী এই আন্দোলনে সর্বতভাবে সামিল হবে। তারা উত্তাল যদি না হয় তাহলে পরে কিন্তু তাদের দাবি মানবে না এবং যারা প্রতারণা করে আসছে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাহলে পরে কিন্তু আমরা
সত্যিকারের আমরা একটা রাস্তা পাবো। আর 1 কিলোমিটার পরেই লালগোলা থানায় আপনারা যাবেন এবং লালগোলা থানায় যে ভয়াবহ নির্মম ঘটনা ঘটে যায় গত 6 ডিসেম্বর লালগোলার বিলবড়া গ্রাম পঞ্চায়েতের চামাপাড়া গ্রামের হার্ডওয়ার্স ব্যবসায়ী আসলাম শেখকে বিএসএফ ভালোভাবে ডেকে ক্যাম্পের মধ্যে 115 নম্বর ব্যাটালিয়ন ফোর্স যিনি কমান্ডার রয়েছেন তিনি এবং যিনি ডিআইবি রয়েছেন তিনি সহ 6 জন প্রথম ধাপে এবং পরের ধাপে 8 জন 14 জন মিলে যে নৃশংসভাবে তাকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে। 6 তারিখ থেকে আজ পর্যন্ত আসলাম কৃষ্ণপুর হসপিটালে চিকিৎসাধীন। এফআইআর হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে যে তদন্ত শুরু করা উচিত বিচার বিভাগীয় যে করা উচিত সেটা এখনো শুরু হয়নি। কিভাবে দেখছেন, কি করবেন আপনারা? আমরা বিএসএফের অত্যাচার নিয়ে আমরা আগেও প্রতিবাদ জানিয়েছি। আমরা বলেছি যে বিএসএফের যে জায়গায় অবস্থান করা উচিত 0 পয়েন্টে, সেই 0 পয়েন্টে থাকা উচিত। তারা যদি জনপদের মধ্যে থাকে, মানুষের মধ্যে থাকে, তাহলে পরে তারা যে ডিউটি, তাদের যে দায়িত্ব, সে দায়িত্বের বদলে তারা কিন্তু যে মানুষের যে সঙ্গে সম্পর্ক সেটা তারা আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তারা বাইরে থেকে আসে, এখানকার ভাষা সংস্কৃতি জানে না, ইতিহাস জানে না, যার ফলে তারা ধরেই নেয় যে এখানকার মানুষরা হচ্ছে বাংলাদেশ থেকে আসা, উমুক এক মিথ্যা ইতিহাস তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে উগ্র হিন্দুত্ববাদ যে চর্চা করে আসছে সেখান থেকে তারা মিথ্যা ইতিহাস জেনে আসছে, যার ফলে তারা একটা অন্য ধরনের ভাবমূর্তি নিয়ে এখানে আসে। গত কয়েকদিন আগে আসলাম শেখকে যেভাবে মেরেছে বিএসএফ, আমরা এর তীব্র নিন্দা করছি এবং সেই সঙ্গে আমরা এই দাবি করছি যে যারা মেরেছে তাদের উপযুক্ত বিচার হতেই হবে। শুধু বিচার নয়, তাদেরকে এইখান থেকে সরাতে হবে। যদি তারা এই জনপদ থেকে না সরে, মানুষের এর থেকে না সরে, তাহলে পরে এই ধরনের ঘটনা আরও ঘটবে। এবং আমরা এই বার্তা দিতে চাই যে বিএসএফ যেভাবে দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে, এই অত্যাচারের বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ হতে হবে এবং সংঘবদ্ধ হয়ে যে বিএসএফের যেটা দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্স হিসাবে সীমান্তকে রক্ষা করার জন্য, সীমান্ত অনুপ্রবেশ প্রতিরোধ করার জন্য, সেই দায়িত্বের মধ্যে তাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে, মানুষের মধ্যে আসা যাবে না। আমরা জেনেছি যে আসলাম শেখকে বিএসএফ ব্যবহার করত, বিভিন্ন কাজে ব্যবহার করত। সেই ব্যবহারের ক্ষেত্রে আসলাম শেখ তাদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি